নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম রজনীগন্ধা। শুনতে থাকুন আজকের গল্প রজনীগন্ধা। সকালে ঘুম ভাঙতে মুখখানা ধক করে উঠেছিল বিদিশার। পরক্ষণে অবশ্য সে ধমকেছে নিজেকে। হ্যাঁ, দিনটা হয়তো আজ আর 5টা দিনের মতো নয়। বিদিশার চাকরি জীবনের মেয়াদ শেষ হচ্ছে আজ। সেদিক দিয়ে দেখলে এই 30শে জুন তারিখটার একটু বিশেষত্ব আছেই, অন্তত বিদিশার কাছে। কিন্তু এমন তো নয়, দিনটার কথা আজ প্রভাতেই স্মরণে এলো। সত্যি বলতে কি, কয়েক মাস ধরেই তো এই দিনটার জন্যে মানসিক প্রস্তুতি নিচ্ছে সে। অফিসে তো প্রায় তার চোখের সামনেই তৈরি হচ্ছে রিটায়ারমেন্টের কাগজপত্র। এ টেবিল ও টেবিল, ঘুরছে ফাইল। উপরতলা থেকে ধাপে ধাপে সই সাবুদ হয়ে আসার সমাচারও তো মিলছে রোজ। তাছাড়া গত সপ্তাহেই তো মাকে নিয়মমাফিক জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় বাপ্পা ঝিলিকো মনে করিয়ে দিয়েছে বিদিশার অফিস যাওয়ার দিন ফুরিয়ে এলো। এত কিছুর পরও কি আচমকা এই চিত্ত বৈকল্য সাজে? তারপর থেকে অবশ্য অভ্যস্ত ছন্দেই গড়াচ্ছে সকালটা। কমলা কাজে এলো, ঝড়ের গতিতে রান্নাবান্না সারল। রুটির মতোই চা বিস্কুট খেতে খেতে খবরের কাগজে আলগা আলগা চোখ বুলালো বিদিশা। অতঃপর স্নান খাওয়া সেরে অফিস বেরোনোর প্রস্তুতি। শার্ট ছোঁয়া মুখখানা আজ একটু পালিশ করলো। পরেছে মেরুন সবুজ পাড় ক্রিম রং গাদোয়াল। রূপ যৌবন সবই তো গেছে, তবু শেষ দিনে একেবারে অনুজ্জ্বল দেখানোটা কি শোভা পায়? শাড়ির কুঁচি ফেলতে ফেলতে কমলার ঘর ঝাড়পোছ লক্ষ্য করছিল বিদিশা। ফস করে বলে উঠল, কি কাজে ছিরি? জানলা তো হাতি লাগালি না। কাল মুছে দেব। কমলার তুরন্ত জবাব, আজ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ। ওসব ফাঁকিবাজি ওজোর চলবে না। কাল থেকে আমি সারাক্ষণ বাড়িতে ঘেঁটি ধরে সব সাফসুত্র করাবো। কমলা চোখে হালকা পলকা বিস্ময়। পর মুহূর্তেই একগাল হাসি ফুটেছে। ও, তোমার তো অফিস যাওয়া আজই শেষ। তোমার খুব আনন্দ হচ্ছে না গো? চট করে জবাব দিতে পারল না বিদিশা। হর্ষ বিষাদ কিছুই তো জাগছে না সেভাবে, অন্তত এখনো। তবু অল্প হেসে বলল, তা একটু হচ্ছে বই কি। কাল থেকে সারাদিন কি করবে? ভাবছি কি যে করি। আহা, ভাবা ভাবির কি আছে? খাও দাও ঘুমো, টিভি দেখো, গান শোনো, সিনেমায় যাও, যেখানে খুশি বেড়াও। কমলার কলকলানি আর থামেই না। তোমার তো মজাই মজা গো। সকাল 9টার মধ্যে আর হাঁচড় পাঁচড় করে বেরোতে হবে না। গাড়ি কোনো দায় নেই, দায়িত্ব নেই, একেবারে ঝাড়া হাত পা জীবন। সেটা কি খুব সুখের? পাক্কা 23 বছর ঘানি টানবার পর জোয়ালটা সরে গেলেই কি গরু মুক্তি পায়? বিদিশা নিশ্চিত নয়, তাও হাসি মুখেই বলল, তোর কিন্তু কপাল পুড়ল রে। তোর পিছনে ট্যাক ট্যাক করবার অনেক বেশি সময় পাবো। হ্যাঁ, তেমনই ছুটিছাটাও বেশি মিলবে। কিভাবে? আর তো তোমার অফিস কাছারির বালাই নেই। ইচ্ছে হলে ছেলের বাড়ি গিয়ে যতদিন খুশি থাকবে। প্রাণে চাইলে মেয়ে জামাইয়ের কাছে যাবে, নাতি নাতনিদের সঙ্গে যত খুশি খেলো ঘোরো। কথাগুলো শুনতে বেশ লাগে, কিন্তু বিদিশা কেন যে ভাবনাটায় উচ্ছ্বসিত হতে পারে না। ছেলে মেয়েদের সংসারে যাওয়ার ব্যাপারে তার কি বিরাগ আছে কোনো? হুম, তেমন কিছু তো থাকার কথা নয়। আদর যত্নর কোনো ত্রুটি হয় না। নাতি নাতনিরাও
যথেষ্ট ঠাম্মা দিম্মা করে। ঝিলিক পাপাও তো মাকে ডাকে অহরহ। এই তো মাত্র 3 মাস আগে নতুন ফ্ল্যাট কিনে বাপ্পা উঠে গেল গুড়গাঁওতে। গৃহপ্রবেশে যাওয়ার জন্য কম ঝুলোঝুলি করেছিল মাকে। গেলে তো 2-1 দিনের জন্য যাওয়া যায় না, অন্তত দিন 15 কাটিয়ে আসতেই হতো। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে ছুটি ছাটা নিলে সমস্যা হতে পারে, এসব 7-5 ভেবে তখন যেতে পারলো না বিদিশা। এবার পেনশন প্রাপ্তির ঝুঁকি ঝামেলাগুলো চুকলে দিল্লি একবার পাড়ি দিতেই হবে। সুস্মিতা নাকি খুব সুন্দর করে সাজিয়েছে নতুন ফ্ল্যাট, দেখে না এলে চলে? আর ঝিলিক দেবপম, তারা তো কাছেই থাকে। তাদের দুর্গাপুরের কোয়ার্টারে মাসে 2 মাসে ঘুরে আসা কোনো সমস্যাই নয়। যা মিষ্টি হয়েছে নাতনিটা, তার বকম বকম শুনতে শুনতে দিব্যি সময় কেটে যায়। একটাই যা খিচখিচ, নীলিকে শ্বশুর শাশুড়ি থাকে সঙ্গে। মানুষ তারা ভালোই, ও মাই মিশুকে। তাও ওখানে ঘন ঘন হানা দেওয়াটা বিদিশাকে কি মানায়? বিদিশার টুকরো চিন্তার ফাঁকে কমলার কাজ শেষ। তাকে বিদায় করে বিদিশাও বেরিয়ে পড়ল। আষাঢ়ের মাঝামাঝি, অথচ এখনো বর্ষা আসেনি শহরে। নির্মেঘ আকাশে আজ গনগন করছে সূর্য। পথে নেমে ছাতা খুলল বিদিশা। বড় রাস্তার মুখটা এসে ক্ষণিক থমকালো। বাস মিনি বাসে অফিস টাইমের ভিড়। শেষের দিনও গুঁতোগুতি ঠাসাঠাসি করে যাবে অফিসে। ঈষৎ দোনামোনা করে একটা ট্যাক্সি ধরে নিল বিদিশা। আহ, স্বস্তি। হাওয়ায় বড্ড চুল ওড়ে। জানলায় কাজ তুলে দিল খানিকটা। উদাসীন চোখ মেলেছে বাইরে। ছোট্ট একটা শ্বাস পড়ল। কেন যে পড়ল? 23 বছর ধরে বাইরের যে জগৎটার সঙ্গে সে জড়িয়েছিল, তা ছিন্ন হয়ে যাচ্ছে বলেই কি? অথচ কি আশ্চর্য, অফিসে চাকরি করতে হবে বলেই না একদিন ভয়ে সংকোচে ঘেমে নিয়ে একসা হয়েছিল বিদিশা। হ্যাঁ, সেই পুরনো দিনগুলো এখনো বিদিশার মনে পড়ে বই কি। শুধু অফিস যাওয়ার প্রথম দিনটাই নয়, তার আগের সেই ভয়ঙ্কর দিনগুলো। স্মৃতি আর তত সতেজ নেই, তবে একেবারে আবঝাও তো হয়নি এখনো। বাপ্পার তখন ক্লাস 6, ঝিলিক সবে 2তে। মেয়েকে বিকেলে স্কুল থেকে আনতে যাচ্ছিল, তখনই ফোনটা এলো অফিসে হার্ট অ্যাটাক হয়েছে শুভময়ের, এক্ষুনি পিজি হসপিটালে চলে আসুন। মেয়েকে তুলে নিয়ে উদ্ভ্রান্ত বিদিশা যখন হাসপাতালে পৌঁছলো, শুভময় ততক্ষণে চিরতরে নিথর, মাত্র 42 বছর বয়সে। তারপর তো ঘোরের মধ্যেই কেটে গেল কয়েকটা দিন। শুভময়ের ক্রিয়াকর্ম চুকবার পর আকাশ ভেঙে পড়ল মাথায়। অফিস থেকে লোন নিয়ে তখন সবে ফ্ল্যাটটা কিনেছিল শুভময়। প্রাপ্য টাকা পয়সাগুলোর অনেকটাই চলে যাবে সেই দেনা সুদে। মাত্র 1-2 লাখ টাকায় তখন বিদিশার চলবে কি করে? 3-3টে পেট, তারপর ছেলে মেয়েদের লেখাপড়া। শুভময় সহকর্মী নাই তখন বলেছিল, কম্প্যাশনেট গ্রাউন্ডে বিদিশার একটা চাকরি মিলতেও পারে, তবে আধা সরকারি প্রতিষ্ঠান তো, কিছুই সেখানে আপনা আপনি হয় না। আবেদন করতে হবে, ছোটাছুটি করতে হবে, উপর মহলে ধরাধরি করতে হবে। কে করবে এসব? বিদিশার মতন একজন আটপৌরে গৃহবধূ, নামকাও আসছে গ্র্যাজুয়েট হলেও যে বিয়ের পর থেকে সংসারের চৌকাট ডিঙোয়নি বড় একটা, তার পক্ষে কি এত কিছু করা সম্ভব? বিদিশার দাদা অবশ্য বলেছিলেন, তোর ওসব হাঙ্গামায় গিয়ে কাজ নেই, ফ্ল্যাটখানা ভাড়া দিয়ে আমাদের কাছে চলে আয়, ওই টাকাতেই তোদের খরচ আমি সামলে নেব, সবাই মিলে না হয় একটু কষ্ট করেই থাকবো। আত্মীয় স্বজনেরা ধন্য ধন্য করেছিল প্রস্তাবটায়। অনন্যপায় হয়ে বিদিশা হয়তো রাজিও হয়ে যেত তখন, কিন্তু মনোজ যেমন বাদ সাধল। শুভময়ের পিসুত ভাই মনোজ চিরকালের বাউন্ডুলে, চাকরি বাকরি না করলেও টিউশনি থেকে রোজগারপাতি মন্দ ছিল না, তবে দুনিয়ার লোকের দেখভাল করতে গিয়ে উড়ে যেত তার রোজগারের সবটুকু। শুভময়
ভারী পছন্দ করতো ভাইটিকে। প্রায় তার বাড়িতে এসে আড্ডা জমাতো মনোজ। সেই সুবাদে বিদিশার সঙ্গেও ভালোই দোস্তি ছিল মনোজের। সেই মনোজই তখন বলেছিল, তোমার দাদা মহানুভব হতে পারেন, কিন্তু তুমি তার সুযোগ নিও না, এতে হিতে বিপরীত হবে। বিদিশা কথাটা বুঝতে পারেনি, অবাক মুখে বলেছিল, কেন, কিভাবে? একটু প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেলে ভাবো। তোমার দাদা ব্যাংকের একজন সাধারণ কর্মী, তার দুটো মেয়ে আছে, তাদের লেখাপড়ার খরচ, বিয়ের ভাবনা, সবই তো তোমার দাদার কাঁধে। তার সঙ্গে যদি বাপ্পা ঝিলিক যুক্ত হয়, আর এই টু রুম ফ্ল্যাট ভাড়া দিয়ে তুমি কত টাকা পাবে? 1000, 1500? তাই দিয়ে তোমাদের সমস্ত খরচ উনি সামাল দিতে পারবেন? আজ রাজি হলেও কাল তোমাদের বোঝা বলে মনে হবে না তো? না না, আমার দাদা মোটেই সেরকম মানুষ নয়। তবুও। এক মুখ দাড়িগোম, ঝাঁকড়া চুল মনোজ মুচকি হেসেছিল। মানুষ আমরা কেউই খারাপ নই বৌদি, তবে পরিস্থিতির চাপে আমরা তো বদলে যাই। মনে রেখো, বাপ্পা নিজের পায়ে দাঁড়াতে এখনও কমসে কম 12-13 বছর। এটা খুব কম সময় নয়। এর মাঝেই তোমার ভাইজিদের বিয়ে শাদিও আসবে। তখন যদি খরচের ধাক্কা সামলাতে না পেরে বাপ্পা ঝিলিকের পড়াশুনোয় কোপ মারতে হয়, তুমি কি তোমার দাদাকে দুষবে না? শুভদা তো চেয়েছিল বাপ্পা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বাপ্পাকে যদি শেষমেশ আমার মতো ফ্যাফ্যা গ্র্যাজুয়েট হয়ে পড়াশুনোয় দাঁড়ি টানতে হয়, কেমন লাগবে তোমার? দাদাকে কি তুমি জোর করে বলতে পারবে, ছেলের জন্য একটা টিউটর লাগাও, এর পিছনে এই পয়সা ঢালো? তাহলে তাহলে আমি এখন কি করব? সিধে রাস্তা ধরে এগো, কারোর ভরসায় না থেকে চাকরিটার জন্য চেষ্টা করো। কিন্তু আমি আমি চাকরি, অত নার্ভাস হচ্ছ কেন? চাকরি করাটা কিছু এমন কঠিন কাজ নয়, আর সেটা পাওয়ার জন্য যা যা করা দরকার उसके लिए তো এই অকমার ঢেকি খাড়া হ্যায় ভাবিজি। তুমি শুধু অ্যাপ্লিকেশনটা সই করে দাও, আর মাঝে মাঝে আমি যেদিন যেদিন বলবো আমার সঙ্গে শুভদার অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ব্যাস। কি কাণ্ড, মাত্র 3 মাসের মধ্যে চাকরির বন্দোবস্ত করে ফেলল মনোজ। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতেও পেয়ে গেল বিদিশা। পেয়ে বিদিশা সে কি বুক ঢিপ ঢিপ। শুভময় ছিল অ্যাকাউন্টস অফিসার, তার বউ সেই অফিসেই নগণ্য এক কেরানি হিসেবে। শুভময়ের সহকর্মীরা কি চোখে দেখবে ভেবেই হাত পা যেন অসাড়। মনোজি তাকে চাকরির প্রথম দিন নিয়ে গিয়েছিল অফিসে। সারাদিন কোথায় ছিল কে জানে, আবার ফিরবার সময় হাজির, তারপর একসঙ্গে বাড়ি। অফিসে বিদিশা কী করলো তাই নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কত প্রশ্ন। উফ, মনোজ যদি না থাকতো সেদিন। আস্তে আস্তে অফিসটাও কিভাবে যেন অভ্যাসে পরিণত হয়ে গেল বিদিশার, সংসার করবার মতোই। আর সত্যি তো, কাজকর্মগুলো তো এমন কিছু কঠিন নয়, বেশিরভাগই তো বাঁধা গতের। মন দিয়ে ফাইলটা পড়ে নিয়ে নোট লিখে আর এক টেবিলে পাঠিয়ে দাও। সেই চাকরি করতে করতেই গড় গড়িয়ে চলতে লাগলো সংসার। হায়ার সেকেন্ডারিতে ভালোই রেজাল্ট করলো বাপ্পা। জয়েন্টে বসে চান্স পেল শিবপুরে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এইখানেই একটা চাকরি পেল মোটামুটি। তারপর বছর 4 বাদে একটা নামজাদা কোম্পানিতে ডাকবে চলে গেল দিল্লি। এখন তো সে গুরগাঁওর বাসিন্দা। ঝিলিকও তো MA পাশ করে দিব্যি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল কলকাতায়। ভাই বোন দুজনেই বিয়ে করেছে নিজেদের পছন্দ মতো। সুস্মিতা ঘরণী হিসাবে বেশ তুখোড়, ব্যবহারটিও ভারী মিষ্টি। দেবপম জামাই হিসেবে ভালো মার্কসই পাবে। এই বয়সেই ডিভিসির ম্যানেজমেন্টে পা রেখেছে। শেষমেশ কোথায় গিয়ে যে পৌঁছবে তার ঠিক কি। মেয়ের ঘরে নাতনি, ছেলের ঘরে নাতি, সব মিলিয়ে
বিদিশার জীবনপাত্র তো উছলে পড়ছে এখন। আবার সেই কথাটাই মনে পড়ল বিদিশার। ইস, মনোজ যদি না থাকতো তখন, বাপ্পা তাহলে এমন একটা নিশ্চিন্ত সচ্ছল জীবন পেত কি? হয়তো কলেজ টলেজ টপকে জোগাড় করতো একটা ছোটোখাটো চাকরি। ঝিলিকেরও কি যে গতি হতো কে জানে। আর দাদার আশ্রিতা থাকতে থাকতে বিদিশা যে একটা হাতমরা বৃদ্ধ বৃদ্ধায় পরিণত হতো, এতে কি কোনো সন্দেহ আছে? কিংবা তার চেয়েও খারাপ, কুচুটের দজ্জাল পিসিমা মাসিমা গোছের কিছু একটা। এই যে বাইরের জগতে বেরিয়ে নিজস্ব একটা জীবনছন্দ পেয়েছে বিদিশা, এর মূলে তো সেই মনোজই, নয় কি? কিন্তু সেই মনোজ এখন কোথায়? সুন্দরবনের দিকে কি একটা আশ্রম গড়ে সেখানে নাকি বাস করছে। কেন যে কলকাতা ছেড়ে চলে গেল তাও তো বিদিশার অজানা নয়। আবার স্মৃতির ঠক্কর। বিদিশাই কি তাড়ায়নি মনোজকে? প্রায় প্রতিটি সন্ধ্যেতে আসতো মনোজ, হাসি গল্পে জমিয়ে রাখতো ফ্ল্যাটখানা। শুভময়কে হারিয়ে যে পাথর চেপে বসেছিল বিদিশার বুকে, বুঝিবা লাঘব পড়তে চাইতো তার ভার। তাই থেকেই আত্মীয় মহলে শুরু হলো নানা রটনা। সেই সব কেন্নার কথাগুলো মনে পড়লে বিদিশার আজও বিবমিশা জাগে। শেষমেশ বাপ্পাও কিনা বলল, মনোজ কাকুকে আসতে তুমি বারণ করে দাও মা। কেন নিষেধ করবে? কেন নিষেধ করবে? ছেলেকে জিজ্ঞেস করবার সাহস হয়নি বিদিশার। কেন যে হয়নি? ভেতরে ভেতরে কোনো অপরাধবোধে ভুগছিল কি বিদিশা? শুভময় কি মন থেকে দ্রুত ক্ষয়ে যাচ্ছিল বলে? তার মনে ছিল সংসার, ছিল অফিস, ছিল বাইরের খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার স্বস্তি। মনোজও ছিল কি? অন্তত সেই মুহূর্তে সেই রকমই তো মনে হয়েছিল। নইলে কি পরদিনই কড়া গলায় ওভাবে মনোজকে? হ্যাঁ, তারপরই তো মনোজ কলকাতা ছেড়ে উধাও। কুৎসিত কখনো পা রেখেছে এই শহরে, বিদিশার কানে এসেছে তার অজ্ঞাতবাসের কাহিনী, কিন্তু আর একবারও মোলাকাত হয়নি। ইস, মনোজের ফোন নাম্বারটাও যদি থাকতো কাছে, তাকে একটা ধন্যবাদ তো দিতে পারত বিদিশা। না হয় ক্ষমাও চেয়ে নিত আজ, প্রায় 2 যুগ পরে। ভাবনাটা ছিঁড়ে গেল। ব্যাগে মোবাইল বাজছে। বাপ্পা কি ফোন করলো নাকি ঝিলিক? মনে পড়েছে আজকের দিনটা। মনিটরে চোখ রেখে বিদিশা নিরাশ। অফিসের মল্লিকা। যন্ত্রটা কানে চাপলো বিদিশা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ রে, বল। তুমি অফিসে বেরিয়ে পড়েছ? অনেকক্ষণ, এবার পৌঁছে যাচ্ছি। ভেরি গুড। তোমার আজ বাড়ি ফেরবার তাড়া নেই তো? কেন রে? সেটা বলা যাবে না, সাসপেন্স। অফিস ছুটির পর তোরা কি আমায় দল বেঁধে পেটাবি নাকি? সে দেখতেই পাবে। আজ তুমি কি শাড়ি পরেছ গো? দেখতেই পাবি। মল্লিকার উত্তরটাই মল্লিকাকে ফিরিয়ে দিল বিদিশা। হেসে বলল, হ্যালো, রাখছি কিন্তু। হ্যাঁ। ফোন অফ করে বিদিশা হঠাৎই আনমনা। মল্লিকার বদলে ঝিলিক হতো জিজ্ঞেস করতে পারত, আজ কোন শাড়িটা পরে যাচ্ছ মা অফিসে? খুবই অকিঞ্চিতকর প্রশ্ন, তবু ভালো লাগতো তো বিদিশার। ধুত, মেয়ে এখন আপন সংসারে মশগুল। আজকের দিনটা মার কাছে কি ভাবতে বই গেছে ঝিলিকের। বাপ্পা হয়তো দিনটা নির্ঘাত ভুলেই গেছে। শত সহস্র কাজের মাঝে যদি তার মনে পড়ে, দুইবার যদি ফোন করে বসে, বিদিশা বলতে যাবে। অথচ এদের কথা ভেবেই না বিদিশা মনের আড় ভেঙে চাকরিটা নিয়েছিল। টুকরো টুকরো অভিমান মেঘ হয়ে জমেছে বুকে। ছেলেটা কলকাতা ছেড়ে চলেই গেল দিল্লি। একবারও ভাবল না কটা বছর পরে পুরোপুরি একা হয়ে যাবে মা। উল্টে বলে কি না, তোমার তো এবার সুখই সুখ মা, একা একা দিনরাত হাত পা ছড়িয়ে থাকবে। কই, কখনো তো মুখ ফুটে বলল না।
একা এতদিন অনেক লড়াই করেছ, এবার পাকাপাকি আমার কাছে চলে এসো মা। বললেও অবশ্য বিদিশা যাবে না। নিজের সংসার পেলে ছেলে বউয়ের সংসারে গিয়ে থাকবে কেন? কিন্তু ছেলের মুখ থেকে ওই আহ্বান শোনবার সুখটুকুও কি কপালে নেই বিদিশার? আর ঝিলিক, সে তো এখন চাকরি বাকরি করে না, তবু বছরে কবারই বা আসে মার কাছে। পুজোর সময় 7টা দিন কাটিয়েই তার হাঁপ ধরে যায়। এখানে তার কিছুই করবার থাকে না কিনা। মাকে সঙ্গ দেওয়াটা তো কাজ নয়, নিছকই সময়ের অপব্যয়। অথচ এদের কথা ভেবেই না বিদিশা একদিন মনোজকে একটা শ্বাস গোপন করলো। বিদিশা বুঝিবা একটা স্মৃতিও। বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 9টা। অফিসের মেয়েরা একটা কাণ্ড করলো বটে। ডিপার্টমেন্টে সবাই মিলে ঘটা করে ফেয়ারওয়েল দেওয়াতে ভারী আপ্লুত হয়েছিল বিদিশা। তারপর কিনা মেয়েরা মিলে তাকে টানতে টানতে নিয়ে গেল ফার্স্ট স্ট্রিট। কি দুষ্টু, কি দুষ্টু! মুখাম্মতে সিট বুক করে রেখেছিল, ঘুণা করে জানতে পর্যন্ত দেয়নি। মেয়েগুলোর উপরোধে পড়ে ওয়াইনের গ্লাসে পর্যন্ত চুমুক দিতে হলো আজ। অনন্ত হা হা হি হি, অজস্র স্মৃতিচারণ। তারই মাঝে কেউ কেউ হঠাৎই সিরিয়াস। ধরা ধরা গলায় হাত চেপে ধরেছে বিদিশার। সে এক দৃশ্য বটে, স্বীকার করতে বিদিশার দ্বিধা নেই। তারও মুখের মধ্যিখান থেকে একটা ডেলা জমাট বেঁধে উঠে আসছিল কণ্ঠনালীতে। 23 বছরের এক যাত্রার এর চেয়ে মধুর সমাপ্তি আর কি হতে পারে? উপহারও আজ কম পায়নি বিদিশা। ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা দামি রিস্টওয়াচ, আর ব্যক্তিগতভাবে কত কি যে টুকিটাকি, শাড়ি, পারফিউম, শোপিস, কাটগ্লাসের ফুলদানি। অফিসে সে যে অনেকেরই কত প্রিয় ছিল সেটা জেনে ভরে গেছে বুক। মারি অবধিও সঙ্গে এলো সহকর্মীরা। সকলে নয় অবশ্য, শিবানী আর মল্লিকা। উপহার আর ফুলের গোছা তারাই পৌঁছে দিল অন্দরে। তবে বসলো না, বাই বাই করে নেমে গেল সিঁড়ি দিয়ে। ফ্ল্যাটের দরজা বন্ধ করে বিদিশা সোফায় শরীর ছেড়ে দিল। এবার যেন বেশ ক্লান্ত লাগছে। হুটোপুটি হই হুল্লোড় তো কম হয়নি সারাদিন। ধকলটা টের পাচ্ছে এবার। পোশাকটা বদলানো দরকার, ইচ্ছে করছে না। তেষ্টা পেয়েছে খুব। ফ্রিজ খুলে ঢকঢক গলায় খানিকটা জল ঢাললে হয়। ইচ্ছে করছে না, গরমে চ্যাটচ্যাট করছে গা। আর একবার তো স্নান করতেই হবে, তাও ইচ্ছে করছে না। অনেক বড় অনিচ্ছাকে ঠেলে সরাতে পেরেছে বলেই না সে এই দিনটায় পৌঁছেছে আজ। কথাটা মনে হতেই জোর করে উঠে পড়ল বিদিশা। ভালোবাসার দানগুলোকে তো এভাবে ফেলে রাখা যায় না, যত্ন করে তুলতেই হবে। রজনীগন্ধার গোছাটাকে সেন্টার টেবিলের ফুলদানিতে দাঁড় করিয়ে একসঙ্গে জড়ো করলো উপহারের জিনিসপত্র। 2 হাতে তুলে নিয়ে চলেছে শোয়ার ঘরে, রাখলো খাটে। ফের বসলো একটু, তারপর সোজা বাথরুমে। নাড়া স্নান সেরে রাত পোশাক চড়িয়ে এবার উপহার গোছানোর পালা। পারফিউমের প্যাকেটটা খুলে শুকলো একবার, রাখলো ড্রেসিং টেবিলে। খুললো ওয়ার্ড্রোব, ড্রয়ারে চালান করলো। ঘড়ি, শাড়িখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে তুলে রাখলো তাকে। কাঠগ্লাসের ফুলদানিটা স্থান হলো বাইরের ঘরে শোকেসের মাথায়, পাশে ডোকরা কাজের পুতুল দুটো। শিবানী একটা কথাকলি নাচের মুখোশ দিয়েছে, সেটা যে কোথায় টাঙায়। শুভময়ের ছবির পাশে একখানা হুক ফাঁকা, ওইখানেই ঝুলিয়ে দেবে। নীলচে রং করা এই বিকট মুখখানা কি মানাবে ওখানে? থাক এখন, পরে না হয় সরাবে অন্যত্র। মুখোশটা টাঙিয়ে বিদিশা সরে আসছিল। হঠাৎ চোখ গেছে শুভময়ের ছবিতে। 32-33 বছরের শুভময়, নৈনিতাল লেকের পাড়ে তোলা। বিদিশাই তুলেছিল ছবিটা। আনাড়ি হাতে মন্দ ওঠেনি। আজকাল ছবিটাকে আর সেভাবে দেখা হয় না, মাঝে মাঝে চোখ পড়ে যায় মাত্র।
পায়ে পায়ে ফ্রেমটার আরও কাছে এগিয়ে গেল বিদিশা। কাচের গায়ে পাতলা ধুলোর আস্তরণ, নাকি সময়ের নিয়মে কাছি মলিন? আজ তো মানুষটাই তো স্মৃতির পর্দায় কত আবছা হয়ে গেছে। তাও এই ছবির সুবাদে যা মুখখানা মনে পড়ে স্পষ্ট, শুধু এই মুখটাই। ছবির এই ঘন চুল 40 ছুঁতে না ছুঁতেই কত পাতলা হয়ে গিয়েছিল। অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে বলে বেশ মনোবেদনাও ছিল শুভময়ের। তাছাড়া চালসে চশমা উঠেছিল চোখে। বাইফোকাল চশমাটা সব সময় পড়তে হতো শুভময়কে। সেই চশমা পরা, চুল কমে আসা, একটু বুড়োটে মেরে যাওয়া মুখখানাকে কেন যে আর মনেই করতে পারে না বিদিশা। তা বলে ছবির তরতাজা জোয়ান শুভময়ও কি বিদিশার কাছে সেভাবে জ্যান্ত আছে আজও? না থাকাই তো স্বাভাবিক। শুভময় আর বিদিশার মধ্যে কি কোনো গভীর মুহূর্ত তৈরি হয়েছিল কোনো দিন? হুম, মনে তো পড়ে না। সংসার ধর্মের নিয়ম নিখুঁতভাবেই পালন করতো শুভময়, কিন্তু বড্ড বেশি যান্ত্রিক ছিল নাকি? ফুলশয্যার রাতে মেপে জুপে চুমু খেল, তারপরের রাতে দখল নিল শরীরের, তবে তা বেদম উচ্ছ্বাস ছাড়াই। কবে কবে বউয়ের সঙ্গে মিলিত হবে তাও তো প্রায় রুটিন করা ছিল শুভময়। বড্ড হিসেবি, বড্ড নিয়ম পরায়ণ ছিল লোকটা। বিদিশা স্মরণে আছে দার্জিলিংয়ে হানিমুনে গিয়ে টানা 8 ঘন্টা ধরে ঘোড়াওয়ালার সঙ্গে ঝগড়া করেছিল শুভময়। পাশে নতুন বউ, সে তো আকার না করে। খুব নীতিবাগীশও ছিল বটে। খালি ভদ্রে বন্ধু বান্ধবদের জমায়েতে গেলে পারতপক্ষে বিদিশাকে নিয়ে যেত না। সরাসরি বলতো, মধুবাতালদের আড্ডায় গিয়ে তোমার কাজ কি? নিজে তো নেশা দ্রব্যটি ছুঁতোই না। পানাসক্ত বন্ধুদের বেচালপনার গল্প করতে গিয়ে বিরক্ত হতো খুব। আচমকা হাসি পেল বিদিশার। এই যে আজ দলে পড়ে 1 গ্লাস রেড ওয়াইন সামনে দিল আজ, যার জেরে এখনো একটা পাতলা ঝিমঝিম ঘোর। দেখলে কি প্রতিক্রিয়া হতো শুভময়ের? ভিড়মি খেত নির্ঘাত। ভাগ্যিস মানুষটা নেই। শুভময় নেই বলে কি বিদিশার পৃথিবীটা বদলে গেছে? গত 23টা বছর সুখের সাগরে ভেসেছে, তা মোটেই নয়। তবু বাইরের জগৎটাকে ছুঁয়ে ছেনে দেখতে পেরেছে তো নিজের মতো করে। সবচেয়ে বড় কথা, অন্যের জীবনকে ঘিরে আবর্তিত হয়নি সে। তৈরি করতে পেরেছে নিজস্ব কক্ষপথ, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। তা ঠিক ভুল যাই হোক না কেন, এই মুক্তিটুকু মিলবার জন্যই তো তার শুভময়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ছি ছি, এসব কি ভাবছে বিদিশা? শুভময়ের মৃত্যুতে তাহলে সে কি খুশি? ধুত, শুভময় এখন এতটাই অনস্তিত্ব, ওসব বাজে বাজে চিন্তার কোনো মানেই হয় না। ফ্রিজ খুলে বিদিশা একটা ঠান্ডা জলের বোতল বের করলো, নিয়ে সোজা শোয়ার ঘরে। বড্ড বেশি খাওয়া হয়ে গেছে আজ, পেট এখনো দম মেরে আছে। ওষুধের বাক্স বের করে একটা হজমের ট্যাবলেট নিয়ে গিলে ফেললো ঢক করে। তারপর বিছানায় এসে টানলো বেড সুইচ, আলো নিভিয়ে মাথা রেখেছে বালিশে। চোখ বুঝতেই নিদ্রার মায়াবী ছোঁয়া, কিন্তু কোথাও একটা বাজনা বাজছে যেন। না না, এ তো বিদিশার মোবাইলের আওয়াজ। বিদিশা অস্ফুটে বলল, মনে পড়লো শেষে? খবর নিলে তাহলে? হ্যাঁ, একদিন তোমাকে হাত ধরে অফিসে পৌঁছে দিয়ে এসেছিলাম। শেষের দিনটায় খবর নেব না? শেষের দিনটায় খবর না নিয়ে পারি? আর মাঝের দিনগুলো বেবা ভুলে রইলে আমাকে? যা কি যে বলো, ভুলতে পারি না বলেই তো দূরে দূরে থাকি। তার কি কোনো প্রয়োজন ছিল? একদিন কি বললাম অমনি তুমি অভিমান করে? না গো, অভিমান নয়, আমি নিজেকেই ভয় পাচ্ছিলাম। তুমি তখন সবে একটা
বড় লড়াই শুরু করতে চলেছ। গোড়াতেই যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি। জীবনে কোনটা ক্ষতি কোনটা লাভ এ কি কেউ জোর দিয়ে বলতে পারে? তোমার শুভময়দার চলে যাওয়াটাকেও কোন পাল্লায় যে রাখবো সেটাই এত বছরে ঠিকঠাক ঠাউর করে উঠতে পারলাম না। তাহলেই বলো, আর একটা অনাবশ্যক জটিলতায় যাওয়াটা কি ভালো হতো? তার চেয়ে এই তো ভালো, তুমি তোমার মতো করে রইলে, আমি আমার মতো করে জীবনটা পার করে দিলাম। ছাই করেছ, কোথায় একটা ভূতের মতো পড়ে আছো। বিয়ে তাও করলে না, তোমার সংসার হলো না, তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার তো খারাপ লেগেছে। অথচ অথচ তুমি যদি আমার উপরে একটু জোর ফলাতে, বিশ্বাস করো আমি ঠিক মনের বাধা ঘুচিয়ে ফেলতাম। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারোর পরোয়া করতাম না। থাক নাও সব কথা, তখন তুমি কি চেয়েছিলে কি পারতে তা কি আজ আর বলা সম্ভব? তার চেয়ে এই তো ভালো, আমি দূরে চলে গেছি, দূরে দূরেই রইলাম। শুধু তুমি মাঝে মাঝে আমার কথা একটু ভেবো। মনে রেখো, দুনিয়ায় কেউ একজন অন্তত আছে যে শুধু তোমার জন্যই। চড়াং করে তন্দ্রা ছিঁড়ে গেল বিদিশার। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল। না, মোবাইল বাজেনি, ফোন তো করেনি মনোজ। হালকা একটা মিষ্টি গন্ধ টের পাচ্ছিল বিদিশা। রজনীগন্ধার সুবাস ছড়িয়ে পড়েছে ফ্ল্যাটময়। আমৃত্যু থাকবে, আমৃত্যু থাকবে এই সৌরভটুকু, বিদিশা জানে। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প রজনীগন্ধা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন এই চ্যানেলে আমার গল্প পাঠ, তাদেরকে বলছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।